আমরা যারা একসাথে রাজপথে ছিলাম, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন এবং সাইফুল ভাই পরিষ্কার করার চেষ্টা করেছেন। যেহেতু একসাথে আমরা রাজনীতি করছি, খুব বেশি একটা পার্থক্য হবে না তার চিন্তা চেতনার সাথে আমাদের। তবে যে কথাটা আমি বারবার এর আগেও বলেছি, ফ্যাসিবাদী সরকার যে কয়টা দুই একটা সেক্টর থেকে টাকা চুরি করেছে, তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ। কিন্তু দুঃখের বিষয়, ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে এই সেক্টরের সাথে যারা জড়িত ছিলেন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। কিন্তু সেগুলোর ব্যাপারে এই সরকার কিন্তু তেমন কোন উল্লেখযোগ্য স্টেপ নিয়েছে বলে অন্তত আমার মনে পড়ে। কিন্তু এটা খুবই উচিত ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি যে আজকে বিদ্যুৎ সেক্টর। জানে তানে তারা বিদ্যুৎ সেক্টরে লাইসেন্স দিয়েছে, বিশেষ করে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন তাদেরকে দিয়েছে, ভারতকে দিয়েছে। যেটা আমরা বলেছি আজকে এটা সত্য যে জনগণ কিন্তু এটা দ্বারা এফেক্টেড। আমার স্ত্রী আমাকে বলে যে আগে যে জায়গায় 2000 টাকা বিল দিতাম, তিনটা বাড়িতে 6000 বা 10,000 টাকা বিল দিতাম, এখন তো সেটা 1 লাখ টাকার উপরে চলে যায়। 3টা মিটারে, 3টা বাড়িতে, আলাদা বাড়িতে। এখন বলতে সেটা কোনোভাবেই সম্ভব না। এবং তার মধ্যে সবচেয়ে বেশি দিতে হয় যেখানে যেটা বলা আছে আজকে এখানে বাস্তব যে 5টা ওনারা বলেছেন প্রিপেড মিটার সংযোগ বন্ধ করতে হবে। আসলে প্রিপেড মিটার আসার পরে জনগণের অবস্থা একেবারে নাজেহাল। এমনি জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে যায়, তার বাজার করতে যে মাথার চুল এমনি নাই। তার মধ্যে বিদ্যুতের সমস্যা, এবং এটা একটা নেসেসিটি যে বিদ্যুৎ ছাড়া থাকা যায় না। কিন্তু বিদ্যুতের ভর্তুকি গুলো জনগণের উপরে আসতেছে, আবার সেখান থেকে সরকার তুগলকি কাণ্ডের মতো সেখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ব্যবহার না করলেও, উৎপাদন না হলেও তাদেরকে বসে বসে টাকা দিতে হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু ফ্যাসিবাদের আমলে বারবার আমরা বলেছি, কিন্তু কোনো সুরা হয় নাই। সবাই আশা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে অন্তত এই ব্যাপারে কঠিন কোনো ব্যবস্থা নিবে, কিন্তু আমাদের চোখে পড়ে নাই যে তেমন ব্যবস্থা তারা নিয়েছেন। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া বাতিল করতে হবে, স্ল্যাব পদ্ধতির বিল বাতিল করে 200 ইউনিট পর্যন্ত ফ্ল্যাট পদ্ধতিতে বিল দিতে হবে। রেন্টাল, কুইক রেন্টাল সহ বিদেশ থেকে বেশি দামে বিদ্যুৎ ক্রয় বন্ধ করতে হবে। এই দাবিটা এখনো কেন করতে হয়? এই দাবিটা কেন এখনো করতে হয় আমরা বুঝি না। এই সরকার আজকে সংস্কারে ব্যস্ত। কোন সংস্কার? খালি রাজনৈতিক দল, রাজনীতিবিদ এরা কি করবে, কিন্তু আসল সমস্যা যারা এই দেশে ক্রিয়েট করেছে তারা কিন্তু সংস্কারের ধরাছোঁয়ার বাইরে। সেই সেক্টরটাকে নিয়ে তারা চিন্তাই করে না। তার মধ্যে এলো একটা প্রশাসন, যেটা সর্বপ্রথম ধরা উচিত ছিল, কিন্তু তারাই তো রাজনীতিবিদের সংস্কার করে, আবার রাজনীতিবিদের তারাই চালায়, আবার রাজনীতিবিদদেরকে তারাই স্বৈরাচার বানায়, কিন্তু সেইকে ফ্যাসিস্ট তারাই বানায়। আজকে সেখানে কিন্তু কোন সংস্কারের কোন পদক্ষেপ নেওয়া হয়নি। সব সমস্যার মূল হলো রাজনীতি আর রাজনীতিবিদ। অথচ স্বাধীনতার পরে আমরা রাজনীতিটাই ঠিক মতো করতে পারলাম, রাজনীতির চর্চাটাই ঠিক মতো করতে পারলাম না। রাজনীতির ব্যাখ্যা শুনতে হয় অন্যদের মুখে, রাজনীতি কিভাবে হবে সেটাও ঠিক করে দেয় যারা রাজনীতিবিদরা। তারা
গত ফ্যাসিবাদের আমলে রাজনীতিবিদরা কি দেশ চালাইছে? আমরা তো পার্লামেন্টে শুনছি, আমরা শুনছি আওয়ামী লীগের এমপিরা বলছে যে আজকে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নাই, এবং শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসছেন, কিন্তু পরবর্তী সময় তো তিনি রাজনীতিবিদ ছিলেন না। রাজনীতিবিদদের উপর নির্ভর করেন নাই, কাজের উপর নির্ভর করেছেন। সেই জায়গাটা সংস্কার করেন না, সেইখানে সংস্কারের কথা কেউ বলে না। তাহলে কোন সংস্কারই কাজে আসবে না যে পর্যন্ত সেই জায়গায় সংস্কার করা না হবে। সব সংস্কার ভেস্তে যাবে। এর জন্য বলবো যে আজকে কি কারণে এখন পর্যন্ত বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, সেই কারণে কয়টা মামলা হয়েছে, কয়জনকে আইনের আওতায় আনা হয়েছে, কোন কোন কোম্পানিগুলো কিভাবে টাকা দিয়েছে, এটা তো সরকারের একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত ছিল। কারণ দুর্নীতি যে সমস্ত সেক্টরে হয়েছে সেগুলো তো শ্বেতপত্র প্রকাশ করা দরকার, কিন্তু হয় নাই। এর জন্যই আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে যে অবস্থা, জনগণের অবস্থা ত্রাই ত্রাই অবস্থা, তার মধ্যে দিয়ে চলতেছে ষড়যন্ত্র। নির্বাচন কত পিছানো যায়, নির্বাচনকে সরকার দরকারটা কি? তাহলে ভাই কারা সরকার চালাবে? এই সরকারই চালাবে? সেটাই বা কি ফর্মুলায় তারা চালাবে? তাদের দায়িত্বটা কিভাবে আসবে? কিন্তু নির্বাচন নিয়ে খালি যখন আমরা দেখছি ফ্যাসিবাদের আমলে ফ্যাসিস্ট হইলই কিন্তু নির্বাচনের কারণে, কারণ সে নির্বাচন দিতে চাইল না, যে নির্বাচন দিলে সে ক্ষমতায় থাকতে পারবে না, সেই কারণে নির্বাচন দিল না। আবার 5ই আগস্টের পর থেকেই বিএনপি যতই খালি নির্বাচনের কথা বলে ততই বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি তো ক্ষমতার জন্য পাগল না, দেশের অবস্থার জন্য পাগল। কারণ দেশের ক্রাইসিসের কারণেই এই বিএনপির জন্ম হয়েছিল। 75 সালে যখন আমাদের স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল, গণতন্ত্র তো আগেই খায় ফেলছিল বাকশাল করে, সেই স্বাধীনতা বিপন্নতার মুখেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি 26শে মার্চে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, ঠিক তেমনি ভাই 75-এর 7ই নভেম্বর আবার জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল এই দেশকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে যারা বিএনপির সাথে অন্য কারো তুলনা করেন, তখনই কিন্তু এই চিন্তাটা আসে যে বিএনপির একটা অতীত আছে, যেটা গ্লোরিয়াস অতীত। সমালোচনা খুব কম করা যাবে, কিন্তু বললাম যে বিএনপির জন্ম হয়েছে সেই সময়। তারপরে জিয়াউর রহমান কি করেছেন, এই যে আজকে বিদ্যুৎ বলি, বিভিন্ন কিছু বলি, সারা বাংলাদেশে আমূল পরিবর্তন করেছেন। সেই সময় প্রত্যেকটা জায়গায় তিনি সংস্কার করেছেন, কিন্তু সংস্কার বলে চিনলাম নাই। তিনি মেধাবী লোকগুলোকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। আমরা তো আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব, ওনার আশেপাশে এই ধরনের লোকগুলো থাকবে যারা তাকে ভালো পরামর্শ দিবে এবং দেশের সংকটের সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা তারা রাখবে, কিন্তু কোনো ভূমিকাই রাখতে পারে না। আজকে দুঃখের সাথে বলতে হয়, সময় কাটিয়েছে তারা, বেরিয়েছে তারা, কিন্তু রাষ্ট্রীয় সংকট কোনোটাই সমাধান হয়নি। যতটুকু হয়েছে সেটা হলো আমাদের জনগণের কারণে। কারণ জনগণ নিশ্চুপ, জনগণ সঠিক সময়ে এই দেশটা যাতে সঠিক পথে যেতে পারে সেই জন্য তারা নিজেদেরকে সম্বরণ করেছে। নিজেদের না পাওয়ার মধ্য দিয়েও কিন্তু তারা চাওয়ার জন্য মাঠে বের রাজপথে নেমে আসে নাই, কিন্তু সেটার তো একটা ধৈর্য আছে। এই বিদ্যুৎ সেক্টরের জন্য এখন তো ধৈর্যের আর সীমা নাই। মধ্যবিত্ত পরিবারগুলো, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, সাধারণ কৃষক যারা আছে, এই বিদ্যুতের উপর নির্ভর করতে হয়, তাদের অবস্থা তো খারাপ। তাদেরকে বেশি টাকা দিতে হয়, কিন্তু সেটার জন্য সরকার যে তাদের পাশে দাঁড়ানো দরকার, সরকার যে ভর্তুকি দেওয়া দরকার, সরকার যে চুরিগুলো বন্ধ করা দরকার,
লুটপাট করে বন্ধ করা দরকার, সেদিকে তো দৃষ্টি দেয় না। বলে সিন্ডিকেট সিন্ডিকেট, আরে সিন্ডিকেট ভাগে না কেন? এখনো তো সিন্ডিকেটের মধ্যে দিয়ে সবকিছু চলছে। সেই স্বৈরাচার আমলে যারা ব্যবসা করত, এখনো তারাই ব্যবসা করতেছে। অন্য কেউ যদি ব্যবসা করে তার লাইসেন্সই ব্যবসা করতে হয়, তার লাইসেন্স দিয়ে ব্যবসা করতে হবে। কারণ ওই প্রতিষ্ঠানে আইন করে রেখেছে এত কোটি টাকা যারা ব্যবসা করেছে তারাই ব্যবসা করতে পারবে। তাহলে সিন্ডিকেট থাকবে না কেন? তাহলে এই সিন্ডিকেট ভাঙার জন্য কি তারা চেষ্টা করেছে? প্রত্যেকটা সেক্টরে। আজকে বিদেশিদের ওইখানে, আজকে তো আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে বিদেশিদের রেমিটেন্সের উপরেই আজকে স্বাভাবিক দুইটা সেক্টর রেমিটেন্সের উপরে দেশ বেঁচে আছে। সেটা হলো আমাদের বিদেশে কর্মসংস্থানে যারা আছে, কর্মে যারা আছে তারা, আর একটা হলো গার্মেন্টস। এই বিদেশিদের যারা ফরেন রেমিটেন্স যারা দেয় তাদের উপরে যে আপনি একটা খরচ চাপায় রাখছেন, সেটা দূর করেন না কেন? কলকাতা থেকে দুবাই যাইতে, কলকাতা থেকে মানে প্রত্যেকটা দেশে যাইতে যে প্লেনের টাকা লাগে, বাংলাদেশ ঢাকা থেকে যাইতে তার ডাবল লাগে কেন? এই কারণেই বলি যে আমরা নির্বাচনের কথা এই জন্যই বলছি যে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার, যারা এই সমস্যাগুলোকে জোরালো ভাবে বলতে পারবে। এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে নির্বাচনে যদি আমার দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ পায়, তারপর আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে আমরা সরকার গঠন করব। জাতীয় সরকার গঠন কেন বলেছেন? যে আজকে দেশের যে 12টা বাজারে দিয়ে গেছে, এটাকে যদি আমি সংস্কার বলি, এটাকে যেভাবে আমি পরিষ্কার করতে চাই না কেন, ঐক্যবদ্ধ শক্তি ছাড়া সেটা সম্ভব না, সম্ভব না। কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে দীর্ঘদিন একটি দলকে আমরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াইছি। 5ই আগস্টের পর হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না, যে বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল। কি কারণে রে ভাই? এরকম তো আমাদেরকে অনেকে বলেছিল মুখ দলকে বাদ দেন, বাদ দিয়ে আসেন, আমরা তো বাদ দেই নাই। কিন্তু হঠাৎ করে এখন জাতি একটা চরম, এখন পর্যন্ত গণতন্ত্র আসে নাই, গণতন্ত্র ফিরে আসে নাই। যেটা সাইফুল ভাই বললেন, যেটা আমরা সবাই বলতেছি, এই সরকারও বলতেছে, যদি নির্বাচন না হয়, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না যায়, তাহলে আগামী দিন অন্ধকার। আমরা সবাই বুঝতেছি। তারপরে যখন আমরা নির্বাচনের কথা বলি, আবার পিআর সিস্টেম বা মুখ সিস্টেম, আরে ভাই এগুলো তো আগে ছিল না। আপনারা তো আগে বলেন না এগুলো, 5ই আগস্টের পরেও বলেন নাই, সংস্কার কমিশনের এজেন্ডাতেও নাই। আজকে এগুলো করে কেন আনতে চান এগুলো? নেপাল আজকে পিআর সিস্টেমে কি অবস্থা হয়েছে? দুর্বল সরকার হয়, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দুর্বল সরকার দিয়ে চলবে? স্ট্রং সরকার দরকার, কঠিন সরকার দরকার, যে এই ধরনের বিদ্যুৎ সেক্টরের দুর্নীতির ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে পারবে, যে আজকে পুশিনের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর দিতে পারবে, যে আমার রোহিঙ্গাকে এই দেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য আজকে কঠিন ভাবে বলতে পারবে, ব্যবস্থা নিতে পারবে। সেটার জন্যই তো আমরা বলেছি যে আমরা ঐক্যবদ্ধ একটা জাতীয় সরকার চাই, আমরা সেই ধরনের সরকার চাই। আজকে আমরা পিআর সিস্টেম দেখিয়ে কয়টা ভোট পাইলাম, জনগণের আজকে গণতন্ত্রের কথা বলতেছি, আর এদিরা ফ্যাসিবাদ জন্ম দেওয়ার জন্য পিআর সিস্টেমের কথা বলতেছি। ওটা তো দলের নেতারা ঠিক করবে কে এমপি হবে, পাবলিক ঠিক করতে পারবে না। পাবলিক তার প্রতিনিধি পাঠাতে পারবে না সংসদে, দল ঠিক করে দিবে তার প্রতিনিধি। এটা কিসের গণতন্ত্র ভাই? তাহলে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যায়, চলে। তাই এর জন্যই বলবো যে আজকে এই সকল সমস্যার সমাধান করতে এই মুহূর্তে সব সমস্যা বাদ দিয়ে একটাই দরকার, যে আমার একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। আজকে ফ্যাসিবাদ সীমান্তের উপরে ওই পারে বৈশা থাইকা এখন বিভিন্ন ছবল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তাদের কাছে এই সমস্ত বিদ্যুৎ সেক্টরের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে, হাজার হাজার কোটি টাকা। আজকে সেই সমস্ত টাকা তো উদ্ধারের ব্যবস্থা হয় নাই। আজকে জাতিসংঘের সেটা জোরালো ভাবে বলা উচিত ছিল। আমার রোহিঙ্গার সমস্যা, এটা জাতিসংঘের সমস্যা, এটা সমাধানের জন্য সেখানে বলা উচিত ছিল। আমার পুশিন হচ্ছে, কেন পুশিন হবে একটা স্বাধীন দেশে? এটা তো জোরালো ভাবে বলা উচিত।
এইটার জন্যই বলবো যে আজকে এগুলোর জন্য সব কিছু বাদ দিয়ে ভাই জনগণকে ঠিক করতে দেন যে সরকারে কে আসবে, এবং সরকারে যে আসুক আমরা মনে করি যেটা তারেক রহমান বলেছেন যে আমার ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আবার একটা কথা মনে রাখতে হবে, ৭২ থেকে ৭৫ আওয়ামী লীগ যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করছে রক্ষী বাহিনী দিয়ে, প্রাইভেট বাহিনী দিয়ে, সেই সময় ঢাকা শহরে আমরা রাজনীতি করেছি। সেই সময় কোন রাজনীতিক কর্মী ঘুরে বেড়াতে পারে নাই। এসপি মাহবুবের নেতৃত্বে প্রাইভেট বাহিনী করেছিল, গুম করে দিয়েছে। সিরাজ শিকদারকে কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন। আর তারপর পার্লামেন্টে দাঁড়িয়ে কিভাবে বলেছে সে কোথায় সিরাজ শিকদার। সেই অবস্থার পরে আওয়ামী লীগের কোন অবস্থান ছিল না, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের উপরে ভর করে কিন্তু আবার ৯৬ পরে সেই আওয়ামী লীগ ফিরে এসেছে, সেই ফ্যাসিস্ট ফিরে এসেছে, সেই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা রাজনীতি করে তারা ফিরে এসেছে। আজকেও কি আবার সেই ভুল করতেছেন কিনা আপনারা নিজেদের কাছে নিজেরা প্রশ্ন করেন। আপনারা আমাদের মধ্যে এই বিভ্রান্তি ছড়ানোর কারণে আবার ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা আমরা করে দিচ্ছি কিনা। কাজে এখনো দরকার সবকিছু বাদ দিয়ে আমাদের জাতীয় ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, আধিপত্যবাদ বিরোধী ঐক্য, এইটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। যদি আগামী দিনে এই দেশে গণতন্ত্রটাকে আপনি যতই সংস্কারের কথা বলেন না কেন, যদি ঐক্য ধরে না রাখতে পারি এই কিছুই হবে না, কোন সংস্কারই কার্যকর হবে না। সেটা একমাত্র হবে যদি আধিপত্যবাদী বিরোধী শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা জাতীয়তাবাদী শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা এটাকে দাঁড়াতে পারি, তাহলে তাদেরকে রুখতে পারবো। আর তা না হলে এই দেশে গণতন্ত্র এখনো পাই নাই, স্বাধীনতা হারাবে কিনা সেটা নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমরা যারা রাজনীতি করি। আরে ভাই এমপি মন্ত্রী বড় না, দেশের জন্য যুদ্ধ করেছে। আজকে সবাইকে সেই ধরনের মনোভাব নিয়ে রাজনীতি যারা করবে, রাজনীতির নেতা যারা হবে, সবাই খালি মন্ত্রী এমপি হতে চাইলে তো আর রাজনীতি হলো না। দেশের জন্য সবাই বলে স্যাক্রিফাইস, কিসের স্যাক্রিফাইস ভাই? খালি কয় পাইলাম না, খালি বলে পাইলাম না, কি পাবো সেটার জন্য আজকে রাজনীতি। রাজনীতি পাওয়ার জন্য না, রাজনীতি দেওয়ার জন্য, জনগণের স্বার্থে দেওয়ার জন্য। কাজে লিডারশিপের মধ্যে যদি সেই মনোভাব না আসে তাহলে কোনোভাবেই আমরা করতে পারবো না। আমার দলের স্বার্থে আমি একটা বলে দিলাম, সেটাই হইতে হবে। কেন রে ভাই? আজকে কয়েকজন মিলে ঠিক করে দিবে দেশ কিভাবে চলবে, এটা হবে? এটা তো হইতে পারে না। কাজে সেটার জন্য তো জনগণের ম্যান্ডেট দরকার। আমরা তো বারবার সেই কথাটাই বলেছি, এখনো বলছি। কাজে এই সমস্ত আজকে যে দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়াগুলো পূরণ করতে হলে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার, একটা নির্বাচিত পার্লামেন্ট আমরা আনতে পারি, এবং সেখানেও আমাদেরকে আন্দোলন করতে হবে। যে আজকে যে গ্রাহক যারা আছেন, আজকে ভোক্তা যারা আছেন, অবশ্যই দাবি তুলতে হবে সবসময় যে নির্বাচিত সরকারও যাতে আবার ডিলেল হতে না পারে, নির্বাচিত সরকারও যাতে আবার অন্যদিকে না যেতে পারে। সেটার জন্য আজকে আপনারা এই যে সমিতি গঠন করেছেন, আপনাদের পক্ষ থেকে সবসময় আজকে সেই একটা প্রেশার রাখতে হবে। এবং আমি অন্তত বলতে পারি একটা রাজনৈতিক কর্মী হিসাবে, যেমনি সাইফুল ভাই বলেছেন তার দল, বাবুল ভাই বলেছেন তার দল, ঠিক তেমনি ভাবে এটাও আমাদের দলের কাছে আমি প্লেস করবো, এবং আমরাও চেষ্টা করবো যাতে আমাদের দল অবশ্যই থাকতে হবে। কারণ জনগণের দাবি, জনগণের দাবি। আজকে জনগণকে এটাকে এগুলো থেকে মুক্ত করতে হবে। আজকে কৃষকের কথা আমরা চিন্তা করি না, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা আমরা চিন্তা করি না। আজকে বলে দেশ খুব ভালো আইতেছে, ফরেন রেমিটেন্স আসতেছে। আরে ভাই, তাতে কি রিক্সাওয়ালার খাবারের দাম কমছে ভাই? ফুটপাতে খাবারের দাম কমছে? কৃষক যে তার উৎপাদিত ন্যায্য মূল্য পাচ্ছে না তো? চাঁদাবাজি করেছে? হবে নাই তো? সেটার জন্য সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, দেশের স্বাধীনতাটা যাতে আবার বিপন্ন হয়ে না যায়, সেটার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করি।